নমস্কার সকলকে। আজকে আমাদের যে ক্লাসটা আছে না খুব ইম্পর্টেন্ট টপিকস আছে ক্লাসের। স্টেরিলাইজেশন টেকনিক আছে আমাদের, স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন। এই যে ক্লাসটা আছে এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় এই ক্লাস থেকে এই টপিকস থেকে কোশ্চেন আসে। তো এই ক্লাসের আমরা ইম্পর্টেন্ট প্রথমে কিছু ডেফিনেশন আছে সেগুলো আগে আমরা দেখে নেব। তো স্টেরিলাইজেশন কাকে বলছে? Sterilization is a process by which an article, surface, or media is made free of all organisms, either in the vegetative form or spore form. Sterilization মানে হচ্ছে কোনো একটা বস্তুকে আমি কি তার মধ্যে যেসব মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলোকে পুরোপুরি ফ্রি করে দেবো, মানে ওই বস্তুটার মধ্যে আর কোনো মাইক্রো অর্গানিজম থাকবে না। আর সঙ্গে কি মাইক্রো অর্গানিজমের যে দুটো ফেজ থাকে, ভেজিটেটিভ ফর্ম আর স্পোর ফর্ম, এই দুটোর মধ্যে কোনোটাই থাকবে না, তাকে হচ্ছে আমরা স্টেরিলাইজেশন বলছি। মানে স্টেরিলাইজেশনের ক্ষেত্রে এই যে ভেজিটেটিভ আর স্পোর ফর্ম এই দুটোই হচ্ছে আমরা কি করব না, কিল করে দেবো দুটোকেই স্টেরিলাইজেশন পদ্ধতিতে। মানে যেই পদ্ধতির সাহায্যে কোনো একটা বস্তুর মধ্যে যে ব্যাকটেরিয়ার ভেজিটেটিভ আর স্পোর ফর্মগুলো থাকে তাকে আমরা কিল করে দেবো, তাকে কি না স্টেরিলাইজেশন বলে। কিল বা ফ্রি মানে তার মধ্যে আর কোনো রকম ওই মাইক্রো অর্গানিজম জীবন্ত প্রেজেন্ট থাকবে না, তাকে স্টেরিলাইজেশন বলে। আরেকটা কি আচ্ছা কি না, ডিসইনফেকশন। এটার কি ডেফিনেশন বলছে? ইট মিনস দ্য ডিস্ট্রাকশন অফ অল প্যাথোজেন অর অর্গানিজম ক্যাপাবল অফ প্রডিউসিং ইনফেকশন বাট নট নেসেসারিলি স্পোর। এই ডিসইনফেকশনের মানে বলছে কি না, যে সমস্ত প্যাথোজেনগুলো ইনফেকশন করতে পারে আমরা তাদেরকে কি না মেরে ফেলবো, কিন্তু এই যে ডিসইনফেকশন প্রসেসের মধ্যে আমরা যে স্পোর, ব্যাকটেরিয়ার যে স্পোর মানে স্পোর স্টেজটা আছে এইটাকে আমরা কিল করতে পারি না। এখানে স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ভেজিটেটিভ ফর্ম আর স্পোর দুটোকেই আমরা ডিস্ট্রাকশন করে দিচ্ছি, আর ডিসইনফেকশনের ক্ষেত্রে আমরা কেবলমাত্র কি না ভেজিটেটিভ ফর্মসটাকে ডিস্ট্রয় করছি, ভেজিটেটিভ ফর্ম। আর স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কি করছে না, ভেজিটেটিভ প্লাস স্পোর। এটাই হচ্ছে স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনের মধ্যে পার্থক্য। কিনা স্টেরিলাইজেশন আমরা যখন করছি সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার হচ্ছে ভেজিটেটিভ ফর্ম এবং স্পোর ফর্ম দুটোই কি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, দুটোই ডিস্ট্রয়েবল, মানে দুটোই মারা যাচ্ছে। আর ডিসইনফেকশন যখন হচ্ছে কেবলমাত্র ভেজিটেটিভ ফর্মটাকেই আমরা ডিস্ট্রাকশন করছি। এখন এই যে স্টেরিলাইজেশন আমরা করছি, এই স্টেরিলাইজেশন একবার যদি আমরা করে ফেলি তখন কত না এ রিডিউস করে দেয় 10⁶ লগ কলোনি পার সিএফইউ, পার নয় মানে এত 10⁶ লগ সিএফইউ কলোনি ফর্মিং ইউনিটকে রিডিউস করে দিচ্ছে। একবার স্টেরিলাইজেশন করলে 10⁶ লগ সিএফইউ মানে এত পরিমাণ ব্যাকটেরিয়াকে রিডিউস করে দিচ্ছে। আর যখন ডিসইনফেকশন করছি তখন 10⁻³ লগ সিএফইউ রিডিউস করছে ব্যাকটেরিয়াকে। স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনের মধ্যে মেন পার্থক্য যেটা আছে, স্টেরিলাইজেশন ভেজিটেটিভ আর স্পোর ফর্মেশন, স্পোর দুটো ফর্মের উপরেই কাজ করছে, আর ডিসইনফেকশন কেবলমাত্র ভেজিটেটিভ ফর্মের উপর কাজ করছে। এরপর আরেকটা ডেফিনেশন কি আছে, অ্যান্টিসেপটিক্স। কি বলছে এর ডেফিনেশনের মধ্যে? দিস আর কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট chemical disinfectant which can safely be applied to the living tissue and are used to prevent infection by inhibiting the growth of the microorganism.
মানে এই যে অ্যান্টিসেপটিক্স যেগুলো সলিউশন গুলো হয় এগুলো কি না একটা কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, এইটা কিনা আমরা লিভিং টিস্যু মানে জীবন্ত টিস্যুর উপরে সেটাকে লাগিয়ে দিই। এটা আমার কি করে কাজ করে না ইনহিবিটিং দ্য গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজম, মানে এটা মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে ইনহিবিট করে দেয়। ইনহিবিট গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, এই যে অ্যান্টিসেপটিক্সের এর হচ্ছে কি না মেকানিজম অফ অ্যাকশন ইনহিবিটিং দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। আর আরেকটা কি আছে না অ্যাসেপসিস আছে, দ্য টেকনিক বাই হুইচ দ্য অকারেন্স অফ দ্য ইনফেকশন ইন অ্যান আনইনফেক্টেড টিস্যু ইজ প্রিভেন্টেড। অ্যাসেপসিসের কি ডেফিনেশন বলছে, মানে আমার বিভিন্ন রকমের যেসব আমরা টেকনিকগুলো ইউজ করছি, সেই যেই সব টেকনিকগুলোর ইউজ করার ফলে একটা ইনফেক্টেড টিস্যু থেকে আর একটা আনইনফেক্টেড টিস্যুর মধ্যে যে ইনফেকশন যাওয়ার যে এই কন্টামিনেশন হওয়ার যে প্রবণতা তাকে কি আমরা কমিয়ে দিচ্ছি, সেটাকে আমরা অ্যাসেপসিস বলছি। এরপর কি না স্টেরিলাইজেশনের আমাদের কি কি মেথড আছে, আমরা মেথডের আগে এই যে স্টেরিলাইজেশনের ইউজ কি কি আছে আমাদের, আমরা যদি ইউজটা দেখি স্টেরিলাইজেশনের বিভিন্ন, আমরা কি কি ক্ষেত্রে আমরা স্টেরিলাইজেশন ইউজ করি না বিভিন্ন রকম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ডায়াগনস্টিক প্রসিডিওরের ক্ষেত্রে যেসব ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি তাকে স্টেরিলাইজ করার ক্ষেত্রে আমরা এই স্টেরিলাইজেশন মেথডটাকে ইউজ করে থাকি। আর কি কিছু মিডিয়া এবং রিয়েজেন্ট তাকে স্টেরাইল করার জন্য, ফুড এবং ড্রাগস ম্যানুফ্যাকচারিং যেগুলো হচ্ছে তার সেফটি নির্ধারণ করার জন্য আমরা স্টেরিলাইজেশন এসব করে থাকি। এখন আমরা এই যে স্টেরিলাইজেশন করছি কি কি মেথডের সাহায্যে আমরা স্টেরিলাইজেশনটা করছি। ফার্স্ট কি মেথড আছে একটা, এটা কি না ফিজিক্যাল মেথড, আর 2 নম্বর কি কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে কি কি আর টেকনিক আছে, সানলাইট আছে, 2 নম্বর আছে হিট, 3 নম্বর আছে ওজোন আছে, 4 নম্বর ফিল্ট্রেশন আছে, 5 নম্বর রেডিয়েশন। আর কেমিক্যালের মধ্যে কি আছে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফেনল, হ্যালোজেন অক্সিডাইজিং এজেন্ট, সল্ট, সারফেস অ্যাক্টিং এজেন্ট, ডাই, ভেপার ফেজ ডিসইনফেক্টেন্ট। আমার মেথড অফ স্টেরিলাইজেশন মেনলি ফিজিক্যাল মেথড আর কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে সানলাইট, হিট, ওজোন, ফিল্ট্রেশন আর রেডিয়েশন। কেমিক্যাল মেথডের মধ্যে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফেনল, হ্যালোজেন অক্সিডাইজিং এজেন্ট, সল্ট, সারফেস অ্যাক্টিং এজেন্ট, ডাই অ্যান্ড ভেপার ফেজ ডিসইনফেক্ট্যান্ট। এখন আমরা যদি এই ফিজিক্যাল মেথডের প্রত্যেকটা একটু দেখি, কি আছে না সানলাইট। সানলাইট আমার কি করে কাটছে, সানলাইট ইজ হ্যাজ এন অ্যাক্টিভ জার্মিসিডাল এফেক্ট, মানে হচ্ছে আমরা জার্মকে মেরে ফেলে অ্যাক্টিভলি, সানলাইটের আছে এটা এফেক্টটা। ডিউ টু ইটস কি না এই কিসের জন্য এই প্রপার্টিটা আছে না আলট্রাভায়োলেট রে যে আছে সানলাইটের মধ্যে, তার জন্য এই কি না এই অ্যাক্টিভ জার্মিসিডাল এফেক্টটা আমার সানলাইটের মধ্যে আছে। তাহলে সানলাইটের মধ্যে কি না আলট্রাভায়োলেট রে থাকে। ইট ইজ দ্য ন্যাচারাল মেথড অফ স্টেরিলাইজেশন ইন দ্য কেস অফ ওয়াটার ইন ট্যাঙ্কস, রিভার্স অ্যান্ড লেকস। মানে জলের ট্যাঙ্কির মধ্যে যে জল থাকে, নদীতে যে জল থাকে, লেক মানে হ্রদ বা আরো সব ঝর্ণা টর্ণা যেসব জল থাকে, তার স্টেরিলাইজেশন কিসের মাধ্যমে হচ্ছে না সানলাইটের মাধ্যমে আমার স্টেরিলাইজেশনটা হচ্ছে। এরপর দ্বিতীয় কি আছে না হিট, মানে তাপ, তাপ দেওয়ার ফলে হিট বলছে হিট ইজ দ্য মোস্ট রিলায়েবল অ্যান্ড কমনলি এমপ্লয়েড মেথড অফ স্টেরিলাইজেশন। হিট হচ্ছে সব থেকে রিলায়েবল এবং কমনলি এমপ্লয়েড মেথড অফ দ্য স্টেরিলাইজেশন আমাদের কাছে আছে। এই যে হিটটা আমরা ইউজ করছি, আমরা 2 রকমের হিট ইউজ করি। তার মধ্যে একটা হিট কি না ড্রাই হিট, একটা কি না ড্রাই হিট ইউজ করি, আর একটা আমরা কি না ময়েস্ট হিট ইউজ করি। ড্রাই মানে শুকনো তাপ, আর ময়েস্ট মানে একটু ভেজা ভেজা তাপ, মানে ময়েশ্চার আছে ওর মধ্যে। এই যে ড্রাই হিটটা আমরা যখন বিভিন্ন সময় ইউজ করছি, এর যে প্রিন্সিপাল কি আছে ড্রাই হিটটা, যে ব্যাকটেরিয়া গুলো মারছে কিভাবে মারছে, কি বলছে না ডিন্যাচুরেশন অফ দ্য ব্যাকটেরিয়াল প্রোটিন।
ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রোটিন গুলো আছে তাকে কি ডিন্যাচুর করে দিচ্ছে। আর কি না দু নম্বর কি অক্সিডেটিভ ড্যামেজ, মানে বিভিন্ন অক্সিডেন্টের সাহায্যে ওকে ড্যামেজ করছে। আর এই ড্রাইহিটটা কি বলছে, টক্সিক এফেক্ট অফ এলিভেটেড লেভেল অফ ইলেকট্রোলাইসিস। যখন ড্রাই হিট হচ্ছে, ব্যাকটেরিয়াটা ড্রাই হিটের মধ্যে রাখা থাকলে ব্যাকটেরিয়ার মধ্য থেকে জল ইভাপোরেট হয়ে যাবে, ফলে তার ব্যাকটেরিয়ার মধ্যে যে ইলেকট্রোলাইটস গুলো থাকে সেগুলো বেড়ে যাবে, বেড়ে যাওয়ার ফলে সেটা কি ব্যাকটেরিয়ার দেহতে ইলেকট্রোলাইটস গুলো টক্সিক হয়ে যাবে। তখন মানে কোনো জিনিসের কনসেন্ট্রেশন বডির মধ্যে বেড়ে গেলে যেমন বিভিন্ন রকম এফেক্ট দেখাচ্ছে, সেরকম একই জিনিস ইলেকট্রোলাইটস এর পরিমাণ যখন বডিতে বেড়ে যাচ্ছে তখন সে কিনা একটা টক্সিক এফেক্ট দেখাচ্ছে, তার ফলে ব্যাকটেরিয়া গুলো মারা যাচ্ছে। তাহলে ড্রাই হিটের মেকানিজম অফ অ্যাকশন কি কি আছে, ডিন্যাচুরেশন অফ দ্য ব্যাকটেরিয়াল প্রোটিন, অক্সিডেটিভ ড্যামেজ আর টক্সিক এফেক্ট অফ এলিভেটেড লেভেল অফ ইলেকট্রোলাইটস। এটা হচ্ছে ড্রাই হিটের কিনা প্রিন্সিপাল না। আর ময়েস্ট হিট কিভাবে কাজ করছে, ময়েস্ট হিটের ক্ষেত্রে কি বলছে না, ডিন্যাচুরেশন অফ দ্য প্রোটিন করছে, মানে প্রোটিনকে ডিন্যাচুর করে দিচ্ছে সেলের মধ্যে, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যে সমস্ত প্রোটিন রয়েছে। আর কি না কোয়াগুলেশন অফ দ্য প্রোটিন, ওই যে প্রোটিন গুলো রয়েছে তার মধ্যে কোয়াগুলেট মানে তঞ্চন, মানে জমাট বেঁধে যাচ্ছে প্রোটিন গুলো নিজেদের মধ্যে এই ময়েস্ট হিটের জন্য। তাহলে আমাদের স্টেরিলাইজেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি না, আমাদের হিটটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। হিটের A to Z আমাকে হচ্ছে মনে রাখতে হবে, তাই হিট থেকেই কোশ্চেন গুলো আসে। তাহলে কিনা হিট কিরকম স্টেরিলাইজেশনের পদ্ধতি, হিট কত রকমের, ড্রাই হিট আর ময়েস্ট হিট। ড্রাই হিটের প্রিন্সিপাল কি কি আছে না, ডিন্যাচুরেশন অফ দ্য ব্যাকটেরিয়াল প্রোটিন, অক্সিডেটিভ ড্যামেজ, টক্সিক এফেক্ট অফ এলিভেটেড লেভেল অফ ইলেকট্রোলাইটস। আর ময়েস্ট হিটের ক্ষেত্রে প্রিন্সিপাল কি আছে না, ডিন্যাচুরেশন আছে আর কোয়াগুলেশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন। এরপর নেক্সট আমরা যদি দেখি কি কি ফ্যাক্টর আছে ইনফ্লুয়েন্স করছে এই যে হিটের সাহায্যে আমরা যখন স্টেরিলাইজেশন করছি, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্টেরিলাইজেশন কিনা, এটা হিটের ক্ষেত্রে আমরা দেখবো। হিট স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কি কি আছে না, নেচার অফ দ্য হিট, মানে আমরা যে হিটটা করছি সেটা কিরকম, সেটা ড্রাই হিট না ময়েস্ট হিট, তার উপর ডিপেন্ড করছে আমার স্টেরিলাইজেশনটা কিরকম হবে, ভালো না খারাপ, কতক্ষণ দিতে হবে এইসব। আর টেম্পারেচার অ্যান্ড ডিউরেশন, 2 নম্বর পয়েন্ট আছে টেম্পারেচার আর ডিউরেশন। এটা কি না, টাইম রিকোয়ার্ড ফর দ্য স্টেরিলাইজেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। আমি যখন টেম্পারেচার বেশি দেবো তখন আমার টাইম কম লাগবে, যখন টেম্পারেচার কম দেবো তখন আমার আর কি না টাইম বেশি লাগবে। তাহলে টি প্রপোর্শনাল টু 1/t, স্মল টি ইকাল টু, এটা হচ্ছে টাইম, স্মল টি টাইম, এই ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার। তারপর হচ্ছে কি না, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মাইক্রো অর্গানিজম, আমার মাইক্রো অর্গানিজম গুলো কিরকম তার উপর ডিপেন্ড করছে, সেটা ভেজিটেটিভ ফর্মে আছে কি স্পোর ফর্মে আছে, এইসবের ওপর ডিপেন্ড করছে। কি বলছে, ব্যাকটেরিয়াল স্পোর আর কিল্ড বাই দ্য ময়েস্ট হিট অ্যাট 121 ডিগ্রি টেম্পারেচার ফর 15 মিনিট। ময়েস্ট হিটের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল স্পোর গুলো কিনা 121 ডিগ্রি টেম্পারেচারে মারা যায়। আর ভেজিটেটিভ ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অ্যান্ড ভাইরাস কিল্ড ইন 30 মিনিটস অ্যাট 65 ডিগ্রি সেন্টিগ্রেড বাই ময়েস্ট হিট। ময়েস্ট হিট দিলে এই ব্যাকটেরিয়ার ভেজিটেটিভ সেল, ফাঙ্গাস বা ভাইরাস এরা সব 65 ডিগ্রি টেম্পারেচারে আধা মিনিট না, আধা ঘন্টা রাখলে তারা মারা যায়। এরপর কি আছে, টাইপস অফ দ্য ম্যাটেরিয়াল, এই মেটেরিয়াল কিরকম, the high content of the organic substance tend to protect the vegetative form and spore against the lethal action of heat. Material containing organic substance require more time for sterilization. এই যে টাইপ অফ মেটেরিয়াল, এই টাইপ অফ মেটেরিয়ালটা কার ক্ষেত্রে বোঝা যাচ্ছে, টাইপ অফ মানে আমরা যেই সাবস্টেন্সটাকে স্টেরিলাইজেশন করছি, যেই আমি একটা
সিরিঞ্জকে স্টেরিলাইজ করছে। সেই সিরিঞ্জের যে মেটেরিয়ালটা হচ্ছে, এটা সেই মেটেরিয়ালের ওপরও অনেক সময় ডিপেন্ড করে থাকে। এখন এই যে আমরা ড্রাই হিট বললাম, হিটে ড্রাই হিট আর ময়েস্ট হিট খুব ইম্পর্টেন্ট। তো ড্রাই হিটের আর কি কি পদ্ধতিতে আমরা ড্রাই হিট ইউজ করে থাকি, কি কি পদ্ধতিতে? কি কি না ড্রাই হিটের আছে, কি একটা রেড হিট আছে, মানে যতক্ষণ না সেটা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হিট করব। একটা ফ্লেমিং আছে, মানে একটা ফ্লেম জ্বলছে তার উপর দিয়ে পাস করিয়ে নেবো শুধু। একটা কি না ইনসিনারেশন আছে, মানে পুরোটাই পুড়িয়ে ফেলবো জিনিসটাকে। আর কি আরেকটা আমাদের হট এয়ার ওভেন আছে, মানে গরম একটা ওভেন। এটা একটা ইনস্ট্রুমেন্ট হয়, হট এয়ার ওভেনের নাম, একটা ইনস্ট্রুমেন্টের নাম এটা, হ্যাঁ, যেটা আমরা পড়বো পরপর। তাহলে কি কি না ড্রাই হিটের মেথড কি কি আছে? ড্রাই হিট কি কি ভাবে আমরা ড্রাই হিটের সাহায্যে স্টেরিলাইজ করবো? একটা তো রেড হিট, 1 নম্বর রেড হিট, 2 নম্বর এক নম্বর রেড হিট, 2 নম্বর ফ্লেমিং, 3 নম্বর ইনসিনারেশন, 4 নম্বর হট এয়ার ওভেনের সাহায্যে আমরা কি না ড্রাই হিটের সাহায্যে স্টেরিলাইজেশন করব। তা রেড হিটের সাহায্যে আমরা কি করব না ইনোকুলেটিং যে লুপ গুলো আছে তাকে করব। ও টিপস অফ দ্য ফরসেপ, মানে আমরা যে ফরসেপ ইউজ করছি মাইক্রোবায়োলজিতে, একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পেলে যখন ইউজ করবো সেই জিনিসটা, তার জন্য স্টেরাইল করে নেবো, কি একের ব্যাকটেরিয়া অন্যের সাথে যাতে কন্টামিনেশন অন্য স্যাম্পেলের সাথে না করে। তো সেই জন্য ফরসেপের টিপসটা মানে মুখটা কি না রেড হিট করে আমরা স্টেরাইল করে নেবো। আর এক কি কি করি না নিডিলও করি আমরা অনেক সময় এই রেড হিটের সাহায্যে। তারপর কি না ফ্লেমিং এর সাহায্যে কি করি না গ্লাস স্লাইড, আমরা যে গ্লাস স্লাইড গুলো ইউজ করি সেটা কি না একটা ফ্লেমের উপর দিয়ে পাস করে নিই, হচ্ছে গ্লাস স্লাইডটা, তখন কি গরম হয়ে যায়, এই সাহায্যে স্টেরিলাইজেশন করি। আর ফ্লেমিং এ কি না স্ক্যালপেলকে আমরা ফ্লেমিং এর সাহায্যে করি। মাউথ অফ দা কালচার বোতল যেগুলো আছে সেগুলো কি না আমরা বুনসেন বার্নারের যে ফ্লেম জ্বলে তার উপর দিয়ে পাস আউট করে স্টেরিলাইজেশন করি। আর ইনসিনারেশন যেটা আছে, ইনসিনারেশন কি কি ক্ষেত্রে করি না সলিড যে ড্রেসিং আমরা ইউজ করি, অ্যানিম্যাল বডি বা বেডিং যেগুলো সব কন্টামিনেটেড থাকে সেগুলোকে করি। ইনসিনারেশনের মদ্দা কথা হচ্ছে মানে এটাকে আমরা ওকে পুড়িয়ে ফেলবো, পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ফেলা ইনসিনারেশন। আর হট এয়ার ওভেনের সাহায্যে আমরা কি কি করি না গ্লাস ওয়্যার একে স্টেরিলাইজ করি, বিভিন্ন যে গ্লাস ওয়্যার, স্ক্যালপেল করি, সিজার করি, লিকুইড প্যারাফিন ফ্যাট। আর একটা কি করে থাকি না হট এয়ার ওভেনের সাহায্যে সালফোনামাইড যে আছে, সালফোনামাইড যে পাউডার আছে তাকেও আমরা স্টেরাইল করে থাকি। এবার আমরা প্রত্যেকটা দেখার মধ্যে আমাদের মেনলি হট এয়ার ওভেনটা আমরা ভালো করে কি না দেখবো। হট এয়ার ওভেন যেটা আছে একটা কিনা ওটা একটা বক্সের মতো হয়, ওর মধ্যে হিটারের একটা হিটিং করার জন্য একটা হিটার দেওয়া থাকে। আর ওই হিটটাকে ইউনিফর্মলি কি না সার্কুলেট করার জন্য একটা ফ্যান দেওয়া থাকে। আর এই যে হিটারটা এটা কি না আমার যে হিটিংটা এটা মেনটেন করার জন্য একটা থার্মোস্ট্যাট লাগানো থাকে, যেটা কি না এই হট এয়ার ওভেনের টেম্পারেচারটাকে মেনটেন করে। বলছে এর যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে কি বলছে না মোস্ট ওয়াইডলি ইউজড মেথড অফ স্টেরিলাইজেশন বাই দ্য ড্রাই হিট। ড্রাই হিটের সাহায্যে যে আমরা স্টেরিলাইজ করি তার মধ্যে হট এয়ার ওভেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, তার মধ্যে এটা মেথড। এর মধ্যে এই যে স্টেরিলাইজেশন করছি এর মধ্যে কতক্ষণ রাখতে হবে না, আর টেম্পারেচারই বা কত যায়, এর জন্য কি না এর হোল্ডিং টাইম যেটা হয় 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 ঘন্টা আমি কি হট এয়ার ওভেনের মধ্যে জিনিসগুলোকে রাখবো, তারপর কি ওটা স্টেরাইল হবে। আর অল্টারনেটিভ যদি টেম্পারেচার দেখা যায় 170 ডিগ্রি টেম্পারেচারে 1 ঘন্টা অথবা 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট।
এটা রাখা হয়। স্টেরিলাইজেশন, এই হট এয়ার ওভেনে স্টেরিলাইজেশন কন্ট্রোল কি ইউজ করা হয়? দ্য স্পোর অফ দ্য ব্যাসিলাস সাবটিলিস, স্পোর অফ দ্য ব্যাসিলাস সাবটিলিস, সাবস্পিসিস কি না নাইগার আমরা ইউজ করি। এছাড়া থার্মোকাপেলস আমরা ইউজ করি, এই আর ব্রাউন টিউবও আমরা ইউজ করে থাকি। স্টেরিলাইজেশন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট, মেনলি আমাদের এই কি না এই স্পোরটাই আমাদের পরীক্ষায় পড়ে না। স্টেরিলাইজেশন কন্ট্রোল হিসাবে কি স্পোর ইউজ করা হয়? ব্যাসিলাস সাবটিলিস, সাবস্পিসিস কি ব্যাসিলাস সাবস্পিসিস কি নাইগার। তাহলে হট এয়ার ওভেনের হোল্ডিং টাইম কত না 160°C টেম্পারেচারে 2 ঘন্টা। এইটা হচ্ছে আমি মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। হোল্ডিং টাইম হট এয়ার ওভেন, কিছু কিছু বইতে এটা 160°তে 1 ঘন্টা দেওয়া আছে, ওটা মানে পুরোনো যে প্রসিডিওর ছিল সেই হিসাবে, পুরোনো যে লিটারেচার বা এসওপি ছিল সেই হিসাবে। এখন নতুন এসওপি অনুযায়ী এটা 160° টেম্পারেচারে 2 ঘন্টা হয়েছে। এরপর আমরা কি দেখবো না ময়েস্ট হিট দেখবো। ময়েস্ট হিট হচ্ছে আমরা যত কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট ইউজ করি বেশিরভাগ, মানে সার্জারির ক্ষেত্রে বিভিন্ন আরো সব, এতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি না ময়েস্ট হিটটা ইউজ করি। ময়েস্ট হিটের ক্ষেত্রে যেটা হয় না এটা খুব এফেক্টিভ, এতে আমাদের ময়েস্ট হিট স্টেরিলাইজেশনটা কাজ করে। তাহলে ময়েস্ট হিট এর যে বিভিন্ন প্রসিডিওর গুলো আছে সেগুলো কি কি আছে বলছে না, অ্যাট টেম্পারেচার বিলো 100°C, মানে 100°C নিচে এর টেম্পারেচারে আমি স্টেরিলাইজ করছি। তার মধ্যে এই 100°র নিচে কিছু কিছু মেথড আছে। তার মধ্যে ফার্স্ট মেথড কি আছে? পাস্তুরাইজেশন অফ দ্য মিল্ক। আমরা দুধ যে খাচ্ছি, দুধ বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যাই কিছুই খাচ্ছি, সেগুলো কিভাবে স্টেরিলাইজেশন করা হয় না, সেগুলো স্টেরিলাইজেশন করা হয় না পাস্তুরাইজেশন মেথডের সাহায্যে। এখন এই পাস্তুরাইজেশন যেটা আছে এটা দুটো মেথড আছে, একটা হোল্ডার্স মেথড আছে আর একটা ফ্লাশ মেথড। তো হোল্ডার্স মেথডের ক্ষেত্রে কি বলছে, 63°C টেম্পারেচারে 30 মিনিট আমরা দুধটাকে গরম করব। আর ফ্লাশ মেথড কি বলছে, 72° টেম্পারেচার সেন্টিগ্রেডে কি 20 সেকেন্ড রাখবো, তারপর ওই দুধটাকে কুইকলি 13°C পর্যন্ত আমরা ঠান্ডা করব। এইটা হচ্ছে পাস্তুরাইজেশনের দুটো মেথড, হোল্ডার্স মেথড আর ফ্লাশ মেথড। আর একটা ব্যাকটেরিয়া আছে এই যে পাস্তুরাইজেশনের মধ্যে, এই যে আমি ধরো হোল্ডার্স মেথড বা ফ্লাশ মেথড যাই করি, এর ক্ষেত্রে যত নন স্পোরিং প্যাথোজেন আছে সবাই কি এরা মারা যায়। নন স্পোরিং প্যাথোজেন এই পাস্তুরাইজেশনের সাহায্যে কিল করা যায়। কেবলমাত্র একটা এক্সেপশন আছে এই হোল্ডার্স মেথডের ক্ষেত্রে, কিনা কক্সিয়েলা বুরনেটি, এই ব্যাকটেরিয়াটা এই হোল্ডার্স মেথডটাকে কি সারভাইভ করবে আগে, কক্সিয়েলা বুরনেটি। কক্সিয়েলা বুরনেটি এই হোল্ডার্স মেথডটা সারভাইভ করে যায়, মানে এটা হচ্ছে আমার এক্সেপশন। মানে সমস্ত রকম ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, কক্সিয়েলা বুরনেটি এটা কিনা বেঁচে থাকতে পারে এই হোল্ডার্স মেথডের পরেও। এবার ইনস্পিসেশনের কি ক্ষেত্রে করা হয়, 80 থেকে 85°C টেম্পারেচারে আধা ঘন্টা রাখা হয় 3 কনজিকিউটিভ ডে। মানে প্রথম দিন 80 থেকে 85° টেম্পারেচারে আধা ঘন্টা রাখবো, হাফ অ্যান আওয়ার। 2 নম্বর দিনও হাফ অ্যান আওয়ার রাখবো, 3 নম্বর দিন হাফ অ্যান আওয়ার রাখবো। এটা কনজিকিউটিভ 3 ডেজ, মানে পরপর 3 দিন করতে হবে। এই পরপর 3 দিন করার কারণ কি আছে না, ধরো আজকে আমি স্টেরিলাইজেশন করলাম, এর ফলে যে সমস্ত ভেজিটেটিভ ফর্মগুলো রয়েছে সব মারা গেল, কিছু স্পোর ফর্ম যদি বেঁচে থাকে সেগুলো ও পরের দিন যেই ফেভারেবল কন্ডিশনে আসে তারা ভেজিটেটিভ ফর্মে রূপান্তরিত হয়ে যায়। এর
পর দ্বিতীয় দিন যখন আমি আবার স্টেরিলাইজেশন করব, ওই ভেজিটেটিভ ফর্মগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আবার তৃতীয় দিনের মধ্যে যদি কোনো স্পোর থাকে তাহলে কি আবার জার্মিনেশন করবে, করে আবার ভেজিটেটিভ ফর্ম তৈরি করবে। তাহলে তৃতীয় দিন পর্যন্ত আমি কি যতগুলো স্পোর যদি এক্সট্রা স্পোর বেঁচে থাকতো সেগুলো কি পরপর জার্মিনেট হয়ে যাবে, হয়ে গিয়ে ভেজিটেটিভ ফর্ম হয়ে যাবে। তাই ইনস্পিসিশনের ক্ষেত্রে এই ভেজিটেটিভ ফর্মগুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে। তো ইনস্পিসিশন আমরা কিসের সাহায্যে করি না, এই যে মেশিনটা আছে এর নাম হচ্ছে ইনস্পিসিটর। ইনস্পিসিটর এই মেশিনটার নাম। এর ইনস্পিসিশনের সাহায্যে আমরা কি কি কাকে কাকে স্টেরাইল করব, কিছু সিরাম আর এগ মিডিয়াম যেগুলো আমরা ইউজ করি, কি কি ইউজ করি, এলজে মিডিয়া ইউজ করি, আর লবলার সিরাম ফ্লপ, এগুলো যে আমরা ইউজ করি সেগুলোর ক্ষেত্রে এই ইনস্পিসিশন ইউজ করতে পারি। তাহলে এই ইনস্পিসিটরের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি না, এগ और सीरम কন্টেনিং মিডিয়া, যেমন কি আছে এলজে মিডিয়া আছে, এলজে কার ক্ষেত্রে আমরা ইউজ করি না টিবির ক্ষেত্রে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর কি আছে না লবলার সিরাম স্লপ। এই মিডিয়াগুলোর ক্ষেত্রে ইনস্পিসিশন ইউজ করি। এরপর কি আছে না ভ্যাকসিন বাত আছে। ভ্যাকসিন বাত কি না, ভ্যাকসিন ব্যাকটেরিয়াল যেসব ভ্যাকসিন গুলো তৈরি হয় তাকে আমরা স্টেরিলাইজ করার জন্য এটা আমরা ভ্যাকসিন বাথটা ইউজ করি। এতে কি না 60 ডিগ্রি টেম্পারেচারে 1 ঘন্টা রাখলে ভ্যাকসিন গুলো স্টেরিলাইজ হয়ে যায়। এই ভ্যাকসিন বাথের সাহায্যে আমরা কি না বিভিন্ন রকম বডি ফ্লুইড অথবা সিরামকেও স্টেরিলাইজ করতে পারি। তার জন্য আমরা বডি ফ্লুইড আর সিরামের জন্য কি 56 ডিগ্রি সেন্টিগ্রেডে আধা ঘন্টা, না 1 ঘন্টা, 1 আওয়ার, 56 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 আওয়ার আমরা কিছুদিন মানে সাকসেসিভ কিছুদিন এই পদ্ধতিটা আমাকে করতে হবে, তাহলে আমার সিরাম বা বডি ফ্লুইড বিভিন্ন ধরনের সেগুলো স্টেরাইল হয়ে যাবে। সাকসেসিভ ফিউ ডেজ এটা করতে বলা হয় 56 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা অন্যান্য সিরাম বা অন্যান্য বডি ফ্লুইডের জন্য। আর লাস্ট কি আছে না লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড স্টেরিলাইজেশন, ALTSF, লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড। এটাই এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি না, এর ক্ষেত্রে কি না আমরা সাব অ্যাটমিক স্পেসার ইউজ করি, মানে বাতাসের যে স্পেসার থাকে তার থেকে নিচুতে মানে কম স্পেসারে আমরা এই পদ্ধতিটা করি, এটা সাব অ্যাটমিক স্পেসার। সাব অ্যাটমিক স্পেসারে আমরা এটা ইউজ করি কত ডিগ্রি না 75 ডিগ্রি সেন্টিগ্রেডে উইথ কিনা ফর্মালডিহাইড ভেপার। তাহলে এই যে লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড স্টেরিলাইজারটা আছে এটার কি না আমরা 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি না ফর্মালডিহাইড ভেপারের সাথে এই পদ্ধতিটা আমরা করে থাকি। এটা কি না সাব অ্যাটমসফেরিক প্রেসারে আমরা করি, মানে আমাদের নর্মাল বাতাসের যে প্রেসার আছে তার থেকে কম প্রেসারে এই প্রসিডিওরটা আমরা করে থাকি। এর ক্ষেত্রে কি না
কন্ট্রোল কি ইউজ করা হয়, স্টেরিলাইজেশন কন্ট্রোল কি ইউজ করা হয় না, ব্যাসিলাস স্টিরিও থার্মোফিলাস। এর ক্ষেত্রে ব্যাসিলাস স্টিরিও থার্মোফিলাস আমরা কন্ট্রোল হিসাবে ইউজ করে থাকি। আর এইগুলো আমরা কি কি জিনিসের ক্ষেত্রে ইউজ করব, এই লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড স্টেরিলাইজার, যে সমস্ত টেম্পারেচার গুলো, যে সমস্ত মেটেরিয়াল মানে জিনিসপত্র কিনা 100 ডিগ্রি টেম্পারেচারে সহ্য করতে পারে না বা 100 ডিগ্রি টেম্পারেচারে তারা নষ্ট হয়ে যায়, সেই সমস্ত জিনিসপত্র গুলোকে স্টেরাইল করার জন্য আমরা লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড স্টেরিলাইজার ইউজ করতে পারি। এখন অ্যাট টেম্পারেচার অফ 100 ডিগ্রি, মানে 100 ডিগ্রি টেম্পারেচারে আমরা কি কি স্টেরিলাইজেশনের মেথড ইউজ করি। 100 ডিগ্রি বলছে বয়লিং, মানে ফুটাচ্ছি জলেতে ফর 10 to 30 মিনিটস, 10 থেকে কি 30 মিনিট আমরা 10 থেকে 30 মিনিট কি আমরা হচ্ছে ওই জলেতে ফুটাচ্ছি, বয়লিং। এটা এই যে বয়লিংটা আমরা কোনো কি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বা সার্জিক্যাল যে কোনো ভাবে প্রসিডিওরের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করে যাই, তো সেই জন্য আমরা এটাকে ইউজই করি না। যখন কোনো আর অপশন থাকে না, এর থেকে বেটার মেথড থাকে না, তখনই কেবলমাত্র ইউজ করা হয়। একটা কি না টিন্ডালাইজেশন, বলছে স্টিম অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 20 মিনিটস অন 3 consecutive ডে, পর 3 দিন কি না স্টিম করব জিনিসটাকে 20 মিনিট করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এটা হচ্ছে টিন্ডালাইজেশন। আর একটা কি আছে স্টিম স্টেরিলাইজার, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি না 90 মিনিট আমি জিনিসটাকে স্টিম করব। আর অ্যাট টেম্পারেচার অ্যাবাভ 100 ডিগ্রি, 100 ডিগ্রি টেম্পারেচারের ওপরে আমার যে স্টেরিলাইজেশন মেথড আছে সেটা কি না অটোক্লেভ আছে, সেটা কি আন্ডার প্রেসার, মানে এইটা যেমন আমরা সাব অ্যাটমসফেরিক প্রেসারে ইউজ করেছিলাম ফর্মাল, এই যে লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড, এর ক্ষেত্রে আন্ডার প্রেসার, মানে এর ক্ষেত্রে আমরা প্রেসার একটা ক্রিয়েট করব, ও প্রেসার ক্রিয়েট করে কি না ওই জিনিসের যে জলের টেম্পারেচার কত 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15 মিনিট 15 পাউন্ড প্রেসারে আমরা অটোক্লেভটা করে থাকি। এই যে অ্যাবাভ যেটা 100 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কি আছে অটোক্লেভ আছে। তো তাহলে এই যে প্রসিডিওর গুলো আছে, অ্যাট টেম্পারেচার বিলো 100 ডিগ্রি পাস্তুরাইজেশন অফ মিল্ক, ইনস্পিসিশন, ভ্যাকসিন বাথ, লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড। অ্যাট টেম্পারেচার 100 ডিগ্রিতে কে কে আছে না বয়েলিং আছে, টিন্ডালাইজেশন আছে, স্টিম স্টেরিলাইজার আছে, আর অ্যাবাভ 100 ডিগ্রির ওপরে কি আছে না অটোক্লেভ আছে। এবার এখান থেকে আমরা কিছু যদি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেখি, বুঝতে বললাম all non-sporing bacteria such as microbacterium, কি না microbacterium, ব্রুসেল্লা, সালমোনেলা আর কিল্ড, মারা যাচ্ছে except Coxiella burnetii, which being relatively heat resistant may survive the Holder's method, কি না Coxiella burnetii Holder's method এটা সার্ভাইভ করে যাচ্ছে, ওটাই এখানে বলা হয়েছে। আর কি বলেছে আরেকটা ইম্পর্টেন্ট কিনা সাম সিরাম এগ মিডিয়াম such as LJ media, Loeffler serum are sterile by inspissation. The instrument used is called inspissator. The bacterial vaccine are sterilized in the special vaccine bath at কি না 60 ডিগ্রি টেম্পারেচার ফর 1 আওয়ার, যেটা আমরা বলছিলাম ভ্যাকসিন বাথ যেটা আছে, ভ্যাকসিন বাথে কি 60 ডিগ্রি টেম্পারেচারে 1 ঘন্টা রাখলে আমার না ওই ভ্যাকসিন গুলো কি স্টেরাইল হয়ে যাবে। কিছু কি সিরাম অর বডি ফ্লুইডস ক্যান বি স্টেরাইলাইজড বাই হিটিং ফর 1 আওয়ার অ্যাট 56 ডিগ্রি সেন্টিগ্রেড ইন দ্য ওয়াটার বাথ। ওয়াটার বাথে আমি যদি এই 56 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা রাখি, তার ক্ষেত্রে আমার না সিরাম আর বিভিন্ন যে বডি ফ্লুইড গুলো হয় সেটা না স্টেরাইল হয়ে যাবে। সেটা কি কতদিন রাখতে হবে না সাকসেসিভ
সেভারেল সাকসেসিভ ডে, সেটা 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, রাখলে কি না বডি ফ্লুইডটা স্টেরাইল হয়ে যায়। আর একটা LTSF স্টেরিলাইজেশন, মানে লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড স্টেরিলাইজেশন। ইন দিস মেথড স্টিম অ্যাট সাব অ্যাটমসফেরিক প্রেসার, সাব অ্যাটমসফেরিক, অ্যাটমসফিয়ারের যা প্রেসার তার নিচে, অ্যাট টেম্পারেচার অফ the 75 degree centigrade with formaldehyde vapor is used. Bacillus stereothermophilus has been used as a biological control to the test of the efficacy of LTSF sterilizer. তো এর আগে আমরা ওই যে বিলো 100 ডিগ্রি যে সমস্ত মেথড গুলো পড়লাম সেগুলোরই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো এখানে যেগুলো বললাম সেগুলো আবার দেখানো হয়েছে। এরপর কি না, স্টিম অন 100 ডিগ্রি সেন্টিগ্রেড for 20 minutes on 3 consecutive days is used. This process is called tyndallization or intermediate sterilization. এই ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, এই টার্মটা পরীক্ষায় দেয় যে ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন কাকে বলে। তখন কি দেবে, টিন্ডালাইজেশন দেবে অপশানে, সঙ্গে ইনস্পিসেশন দেবে, সঙ্গে আরো কোনো বা পাস্তুরাইজেশন দিতে পারে, এরকম দিতে হবে। ইনস্পিসেশন আর টিন্ডালাইজেশন দুটোই কনজিকিউটিভ 3 days করা হয়। এর ক্ষেত্রে টিন্ডালাইজেশনের ক্ষেত্রে 100 ডিগ্রিতে করা হয়, ইনস্পিসেশনের ক্ষেত্রে সেটা কত না 80 থেকে 85 ডিগ্রি টেম্পারেচারে করা হয়। আর অ্যাবাভ 100 ডিগ্রির মধ্যে কি আছে তোমার, মেনলি কিনা অটোক্লেভ আছে। স্টেরিলাইজেশন কন্ডিশন অটোক্লেভের ক্ষেত্রে কি টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। চেম্বারের প্রেসার, অটোক্লেভ যে চেম্বারটা, চেম্বার হয় মানে অটোক্লেভ একটা চেম্বার, প্রেসার কুকারের মতো একটা চেম্বার থাকে, তার মধ্যে জিনিসগুলো দিয়ে দিতে হয়। সেই চেম্বারের প্রেসার কত থাকে, 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেসার থাকে। আর হোল্ডিং টাইম কত না 15 মিনিট হোল্ডিং টাইম থাকে। এর অল্টারনেটিভ হিসাবে কি ইউজ, অল্টারনেটিভ টেম্পারেচার আমরা যদি দেখি কি 126 ডিগ্রিতে যদি করি, 20 পাউন্ড যদি টেম্পারেচার প্রেসার দিই, তখন সেটা কিনা 10 ডিগ্রি 10 মিনিটে আমরা সেই স্টেরিলাইজেশনটা হয়ে যাবে। অথবা আমরা যদি আরেকটা দিই 133 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, কত 30 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ফর 3 মিনিট রাখলে আমাদের স্টেরিলাইজেশনটা সাকসেসফুল হবে। তাহলে অটোক্লেভের স্টেরিলাইজেশন কন্ডিশন মনে রাখবো, মেনলি 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 15 মিনিট 15 পাউন্ড স্কোয়ার ইঞ্চ, এটা স্পেশাল। এরপর স্টেরিলাইজেশন কন্ট্রোল আমরা যেগুলো ইউজ করব, এই কন্ট্রোলগুলো আমরা কি কি ক্ষেত্রে ইউজ করি না, থার্মোকাপেলস আছে, ব্যাকটেরিয়াল স্পোর আছে, কেমিক্যাল ইন্ডিকেটরের মধ্যে বাউন্স টিউব আছে, অটোক্লেভ স্টেপ আছে, এগুলো কি না অটোক্লেভের ক্ষেত্রে স্টেরিলাইজেশন কন্ট্রোল হিসেবে আমরা ইউজ করি। তো ইম্পর্টেন্ট যেটা আছে, স্পোর কি ইউজ করি, স্পোর ব্যাসিলাস স্টিরিওথার্মোফিলাস আর ইউজড, স্পোর অফ দ্য ব্যাসিলাস স্টিরিওথার্মোফিলাস। এরপর কি মেথড আছে, ওজোন। আমরা কি না আমাদের পৃথিবীতেও একটা ওজোন লেয়ার থাকে, সেই ওজোন লেয়ারটা আমরা পড়তাম আগে ছোটবেলায় যে কি না ওজোন হোল হয়ে গেছে। তো ওজোন হোলের ক্ষতিকারক এফেক্ট কি ছিল না, আমাদের পৃথিবীতে কি না সূর্যের ক্ষতিকারক ইউভি রে চলে আসতো, যার ফলে বিভিন্ন রকম আমাদের বডিতে তার এফেক্ট পড়তো। আর সেই ওজোনটাই আমরা স্টেরিলাইজেশন টেকনিক হিসাবে ইউজ করি। এর ক্ষেত্রে কি না লো টেম্পারেচার স্টেরিলাইজেশন বাই ওজোন, মানে কি আমার এটা টেম্পারেচারটা খুব লোয়েতে স্টেরিলাইজেশন হয়। সেই টেম্পারেচারটা কত 25 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারে আমার স্টেরিলাইজেশনটা হয়। এটা কিভাবে কাজ করছে, বলছে এর মধ্যে অক্সিজেন মলিকিউলস গুলো কি এরা অ্যাটমিক অক্সিজেনে আলাপ ভেঙে যাচ্ছে, মানে O2, O2টা কিসে কি যাচ্ছে, একটা O প্লাস O এরকম অক্সিজেনে অ্যাটমে ভেঙে যাচ্ছে। প্রেজেন্স অফ ইন্টেন্স ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে আমরা অক্সিজেনটাকে ভেঙে দিচ্ছি। দিস অ্যাটমিক অক্সিজেন কম্বাইন্স উইথ দ্য আদার অক্সিজেন মলিকিউল টু ফর্ম ওজোন। এই যে অক্সিজেনটা হলো সেটা এরপর কি না এই অক্সিজেনটা একটা অক্সিজেন মলিকিউলের সাথে রিয়াকশন করছে, রিয়াকশন করে ওজোন গঠন করছে। The ozone provides the sterility assurance of 10 to the power 6 in approximately 4 hours. এই 4 ঘন্টায় কি না 10 to the power 6 লগ কলোনি ফর্মিং ইউনিটে গায়েব করে দেবে ব্যাকটেরিয়াকে।
মানে মেরে দেবে। এরপর কি আছে না, ফিল্ট্রেশন, সাবস্টেন্স হুইচ গেট ড্যামেজড বাই দ্য হিট প্রসেস, সিরাম, সুগার, অ্যান্টিবায়োটিক সলিউশন, সেইগুলোকে আমরা কিনা ফিল্ট্রেশনের সাহায্যে আমরা স্টেরাইল করে থাকি। Pore size of the filter is around 0.75 micrometer in diameter, which retains the bacteria but allows virus and mycoplasma to pass through the filter. Therefore, filtered preparation are not safe for clinical use. For clinical use. ক্লিনিক্যাল ইউজের ক্ষেত্রে আমরা ফিল্ট্রেশনটা কিনা সেফ হয় না। আমরা এই ফিল্ট্রেশনটা কিছু কিছু ক্ষেত্রেও ইউজ করি। এক তো স্টেরিলাইজেশন কি কি আছে, ফিল্ট্রেশন করি কি কি না, সুগার, সিরাম, কি কি দিয়ে যে সুগার কন্টেনিং মিডিয়া বা অ্যান্টিবায়োটিক্স বা সিরাম যেগুলো আছে সেগুলো স্টেরিলাইজেশনের জন্য আমরা ইউজ করতে পারি। আর একটা কি করি না, সেপারেশন অফ টক্সিন অ্যান্ড ব্যাকটেরিওফাজ ফ্রম ব্যাকটেরিয়া। আর একটা যেটা হয় না, আমরা আরেকটা কি করে থাকি না, স্টেরিলাইজেশন অফ হাইড্রেটেড ফ্লুইডকে স্টেরিলাইজেশন করার জন্য। আর এখন আরেকটা এর যেটা আমরা ওয়াইড রেঞ্জে ইউজ করে থাকি কি না, পিউরিফিকেশন অফ ওয়াটার। আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই, কেন্টের জল খাই, ওগুলো সবই কি না ফিল্ট্রেশনের সাহায্যে পিউরিফাই করা হয় জলটাকে। তো আমরা ফিল্ট্রেশনের মেন ইউজ এখন কি করছি না, পিউরিফিকেশন অফ ওয়াটার করছি। এর কি কি লিমিটেশন আছে ফিল্ট্রেশনের, আমরা তো ইউজ করছি কি না, এর যে পোর সাইজটা হয়, পোর সাইজটা কত না, 0.75 মাইক্রোমিটার পোর সাইজ হয়। এই পোর সাইজটা কি যথেষ্ট বড় হয়। এই যে পোর সাইজটা, এটা কি না ভাইরাস আর মাইক্রোপ্লাজমাকে এটা ফিল্টার করতে পারে না এই 0.75 পোর সাইজের জন্য। সেই জন্য এগুলো কি না কেবলমাত্র ব্যাকটেরিয়াকেই ফিল্টার করতে পারে। এটা হচ্ছে এই ফিল্ট্রেশনের কি না ড্রব্যাক। আর এখানে কত রকমের ফিল্টার আমার আছে, একটা হচ্ছে কি না ক্যান্ডেল ফিল্টার। তো তাহলে এখানে আমার কি কি আছে, টাইপস অফ ফিল্টারের মধ্যে একটা তো কাছে ক্যান্ডেল ফিল্টার, 2 নম্বর কি আছে অ্যাসবেস্টস ফিল্টার,
আর একটা সিন্টার গ্লাস ফিল্টার, মেমব্রেন ফিল্টার, এয়ার ফিল্টার, সিরিঞ্জ ফিল্টার। এই এত রকমের আমার ফিল্টার আছে। এই যে ক্যান্ডেল ফিল্টার আছে কিনা, এই ক্যান্ডেল ফিল্টার যেটা আছে না, আমরা ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে এটাকে ওয়াইডলি আমরা ইউজ করে থাকি, এই ক্যান্ডেল ফিল্টার। এই যে ক্যান্ডেল ফিল্টার, এটা দু রকমের টাইপ আছে, একটা বার্ক ফিল্ড চেম্বার আর একটা বার্ক ফিল্ড ফিল্টার আর একটা চেম্বারল্যান্ড ফিল্টার। এগুলো আমাদের নামগুলো টুকটাক মনে রাখতে হয়। অ্যাসবেস্টার ফিল্টারের মধ্যে আছে সিটস ফিল্টার, আর সিন্টার গ্লাস ফিল্টার আছে, আর মেমব্রেন ফিল্টারের মধ্যে সেলুলোজ এস্টার আছে বা নাইট্রোসেলুলোজ ফিল্টার যেগুলো আছে। আর এয়ার ফিল্টারের মধ্যে আমার একটা মনে রাখতে হবে হেপা, ফুল ফর্ম HEPA, হেপা। হেপা কি না, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। হেপার ফুল ফর্ম কি, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এটাকে এই না মনে রাখবো, হেপা ফিল্টারের পুরো নাম। এটা কি কি কোথায় কোথায় ইউজ করা হয় না, এই হেপা ফিল্টারটা ল্যামিনার এয়ার ফ্লো, ব্যাকটেরিওলজিতে যে কাজ করা হয় ল্যামিনার এয়ার ফ্লোর উপরে, ওতে এই হেপা ফিল্টারটা লাগানো থাকে। এর যে পোর সাইজ আছে হেপা ফিল্টারের, এর কি না 0.3 মাইক্রোমিটার, এর হচ্ছে পোর সাইজ এই হেপা ফিল্টার। আমার এর মধ্যে যে ফিল্ট্রেশনের মধ্যে এই এয়ার ফিল্টারটা ইম্পর্টেন্ট, তার মধ্যে কি নাম, হেপা ফিল্টার। হেপা ফিল্টারের পোর সাইজ 0.3 মাইক্রোমিটার, এর ফুল ফর্ম হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এরপর আমরা কি না দেখবো, কি না রেডিয়েশন দেখবো। রেডিয়েশনের সাহায্যে আমরা যে স্টেরিলাইজেশন করছি সেটা দেখবো। তো আমরা কত রকমের রেডিয়েশন আমরা ইউজ করি, একটা কি না আয়োনাইজিং রেডিয়েশন আর একটা নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং আর নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে কি কি আছে, গামা রে আছে, এক্স রে আছে, আর কসমিক রে। নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে কি আছে না, ইউভি রে আছে, ইনফ্রারেড আছে। এই যে আয়োনাইজিং রেডিয়েশন আছে, গামা রেডিয়েশন ফ্রম দ্য কোবাল্ট 60 ইজ ইউজড। বলছে এই গামা রেডিয়েশনের জন্য আমরা কি না কোবাল্ট 60 থেকে যে আমার রেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ইউজ করি। স্টেরিলাইজে কি কি ক্ষেত্রে ইউজ করবো না, স্টেরিলাইজেশন ডিসপোজেবল আইটেম সাচ এজ প্লাস্টিক, সিরিঞ্জ, সোয়াব, ক্যানুলা, কালচার প্লেটস এটসেট্রা। আর এটাকে কি না, এটাকেই আমরা কোল্ড স্টেরিলাইজেশন বলে থাকি। ব্যাসিলাস পুমিলিস ইউজড অ্যাজ এ স্টেরিলাইজেশন কন্ট্রোল। আয়োনাইজিং রেডিয়েশনকে কি না কোল্ড স্টেরিলাইজেশন বলা হয়। এরপর কি আছে, নন আয়োনাইজিং। নন আয়োনাইজিং এর মধ্যে কি কি আছে, ইউভি রে আছে আর ইনফ্রারেড আছে। Infrared is used for the sterilization of the syringe and catheter. It acts by the denaturation of the bacterial protein and interfere with DNA replication. তাহলে আজকে আমরা কি কি পড়লাম, আমরা কি না স্টেরিলাইজেশনের টেকনিকের কি না আমাদের যতগুলো ফিজিক্যাল মেথড ছিল সেগুলো আমরা সবগুলো স্টেরিলাইজেশন টেকনিকের ফিজিক্যাল মেথডগুলো পড়ে ফেলেছি। এর পরের ক্লাসে আমরা কি দেখবো না, কেমিক্যাল মেথড যতগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ সকলকে।